নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এখন আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক অনেকটা বেশি আন্তরিক হয়েছে। কি করে হয়েছে? কারণ আগে আমাদের বন্ধু, পরিবার, যাদেরকে চিনতাম, পাড়ার লোক, বা হয়তো পার্সোনাল স্পেসে চিনি, বা বন্ধুর বন্ধু, বা আত্মীয় স্বজন, আত্মীয়র আত্মীয়, সেরকম ছিল। এখন একটা বৃহত্তর পরিবার হয়েছে, কারণ সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস, এবং সত্যি সত্যি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে রিয়েল লাইফ বন্ধুও প্রচুর আমরা পেয়ে থাকি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যত বৃহত্তর প্ল্যাটফর্মে ছড়াচ্ছে, চার দেওয়ালের মধ্যে সম্পর্ক কিন্তু তত হয়তো একটু জটিল হয়ে যাচ্ছে। একটা সময় মানুষের জীবনে রুটিনের মধ্যেই ছিল ওই বর্ণাশ্রমের, যেমন ব্রহ্মচর্য, তারপরে কিন্তু গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তাই গার্হস্থ একটি ছেলে বা একটি মেয়ে, একটা সময় ছিল ছেলেটি নিজের পায়ে দাঁড়ালে তারপরে তাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়া, বা একটি মেয়েকে একটি নির্দিষ্ট বয়সে পড়াশুনো হলে একটি ভালো সুরোজগারের ছেলে দেখে বিয়ে দেওয়া, তারপরে হলো দুজনেই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করা। তারপরে সামহাও হয়তো এখন প্রচুর মানুষ বিয়েটার কথা আর খুব একটা ভাবছে না। তার কারণ সম্পর্ক হওয়া এবং সম্পর্ক ভাঙা, বিয়ে হওয়া এবং বিয়ে ভাঙা, এবং সেটা গ্রে ডিভোর্স মতন, মানে বিয়ের হয়তো 25-30 বছর পরেও দুজনকে মনে হচ্ছে, মানে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তখনও মনে হচ্ছে একে অপরের সঙ্গে থাকা যাচ্ছে না। এই ঘটনাটা ঘটছে, এবং এর মাঝখানে বারবার যেটা ফিরে ফিরে আসছে, বিশ্বাসভঙ্গ। একে অপরের প্রতি যে নির্ভরতা, যে বিশ্বাস, কেউ হয়তো সেই বিশ্বাসের সম্মান রাখছে না, আবার কেউ হয়তো সারাক্ষণই সন্দেহ করছে, বিশ্বাসটা করতেই পারছে না। এইগুলো যে হয়, এটা মনে করা হয় যে হ্যাঁ, হয়তো সব এই জেনারেশনটা আস্তে আস্তে ইউজ অ্যান্ড থ্রোতে ইউজ টু হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ধৈর্য কমে যাচ্ছে। অনেকে মনে করেন সবাই এত বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক, তাই হয়তো এই সমস্যা হচ্ছে, হয়তো। কিন্তু এটাও তো ঠিক, তারপরেও প্রচুর মানুষ একসাথে হ্যাপিলি এভার আফটার রয়েছে। কি করে রয়েছে? তার মানে কি তাদের জীবনে সত্যি সত্যি বাইরের প্রলোভন বা বৃহত্তর জগৎ মানে রাখছে না? রাখছে হয়তো, কিন্তু তারা হয়তো সেটা হ্যান্ডেল করে নিতে পারছে, আর কিছু মানুষ পারছে না। তাহলে কি এখানে সত্যি সবটাই কি তাদেরকে ভিলেন বানানো যায়, নাকি তাদের হাতে এমন কোনো গ্রহ নক্ষত্রের অবস্থান আছে যারা বাধ্য করছে তাদের জীবনে একাধিক সম্পর্কের মধ্যে দিয়ে যেতে বা বিশ্বাস ভঙ্গের কারণ ঘটাতে? এই সমস্ত কিছু তো জানতেই হবে, কারণ দিনের শেষে আমরা প্রত্যেকটা ব্যক্তি মানুষ, সমাজের এক একটি অংশ, এবং আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভালো থাকা একটা সামাজিক প্রতিফলন কিন্তু কাজ করেই। যেখানে যে জায়গাতে প্রতিটি ইন্ডিভিজুয়ালকে এবং সমাজকে যতটা সম্ভব সুন্দর গোছানো করার চেষ্টায় যিনি সাধনা করে যাচ্ছেন, যিনি ব্রতী, তিনি কে আপনারা তো জানেনই। তার কাজের কিছু ঝলক দেখেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এখন বাংলার ঘরে ঘরে, শুধু বাংলার ঘরে ঘরে কেন বলবো, ভারতেরও প্রচুর মানুষের কাছে তিনি একটি পরিচিত নাম, বিশ্বের দরবারে প্রচুর মানুষের কাছে তিনি পরিচিত নাম। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে তিনি কিন্তু অন্যতম, এবং ইতিমধ্যেই তিনি 2 বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েও গেছেন। সেই ডক্টর সোহেনী শাস্ত্রীর কাছ থেকে আবার কিন্তু জীবনের এই নানা প্যাচ পয়জার এবং ওঠাপড়া, সম্পর্কের এই ওঠাপড়ার কারণের চিরুনি তল্লাশি আসুন না আজকে আমরা সবাই একসাথে করি। নমস্কার সোহিনীদি, অনুষ্ঠানে স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি, তোমার সঙ্গে যতবার দেখা হয় খুব ভালো থাকি। ঠিক তো আচ্ছা, আজকের বিষয়টা তোমার সামনে আলোচনা হলো, এবং এটা নিয়ে আমি সত্যি অনেক কিছু জানবো। তো তার আগে আমার তোমার সম্বন্ধে কি হয়, লাস্টবার দেখা এবং তারপরে বার দেখার মাঝখানে তোমার ঝুলিতে আরও কিছু অভিজ্ঞতা এবং আরও কিছু সম্মান চলে আসে। তাই এর মধ্যে যা যা ঘটেছে সেইটা একটু আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই, আমিও জানতে চাই। যেটা হলো ভেরি রিসেন্টলি, সেটা বলিউডের একটা খুব ভালো পার্টিতে গেলাম। বলিউড পার্টি ছিল, যেখানে মানে অসংখ্য বলিউড স্টারসরা এসেছিলেন, এবং যেহেতু বম্বেতেও বসি আমি, বম্বেতেও আমার প্র্যাকটিস চলে, এবং বিভিন্ন সেলিব্রিটিসরা তো প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই দরকার হয় যে একটা লাইফ সম্পর্কে গাইডেন্স নেওয়া। তো যাই হোক, তো অনেক বলিউডের মানুষজনও দেখান, তাদের সাথেও তো তারাও কনসাল্ট করেন।
তো সেরকমই একজনের বিশেষ প্রোগ্রামে গেছিলাম, একটা বড় পার্টিতে, অনেকের সঙ্গেই দেখা হলো, ভালো লাগলো। মানে ভারতবর্ষের মধ্যে আমি একজন অ্যাস্ট্রোলজার যিনি প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করেছিলাম, এবং এটা একটা খুব বড় প্রোগ্রাম হয়েছিল। তো এখানে অক্ষয় কুমার এসেছিলেন, একটা বলিউড কৌশলের সাথে তোমার একটা ছবি দেখলাম হোয়াটসঅ্যাপ স্টোরিতে, তো ওই পার্টিতে কি তোমার ওনার সাথে দেখা হয়েছিল? না, ভিকি কৌশলের সঙ্গে তো আমার, যেটা আমি বলিউড হাঙ্গামাতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। বলিউড হাঙ্গামা হচ্ছে যারা বলিউড স্টারসরা রয়েছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো আমি অ্যাজ এ অ্যাওয়ার্ড প্রেজেন্টার গেছিলাম, এবং যেখানে আমি মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারকে অ্যাওয়ার্ড দিই। তো এইবারের যে পার্টিটা, সেটা ভীষণ ভালো লেগেছে। অক্ষয় কুমার এসেছিলেন, ওনার স্ত্রী এসেছিলেন, অক্ষয় কুমারের ওয়াইফ টুইঙ্কেল খান্না, হ্যাঁ টুইঙ্কেল খান্না, সলমান জি এসেছিলেন, সলমান খান। তো প্রত্যেকের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট হলো, খুবই ভালো লাগলো, প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এনাদের সঙ্গে থাকা, এনাদের সঙ্গে কথা বলা, তাদের জীবনের কিছু জিনিস তারা শেয়ার করা, তাদেরকে কিছু গাইডেন্স দেওয়া, সেগুলো তো প্রত্যেকেরই ভালো লাগে। আর আরেকটা ভেরি রিসেন্টলি যেটা আমাদের কলকাতায় একটা খুব ভালো প্রোগ্রাম হলো, যেখানে আমি ফ্ল্যাগ হোস্টিং করেছি। আচ্ছা। এবং অ্যাজ এ অ্যাওয়ার্ড প্রেজেন্টার আমি ওখানে ছিলাম। তো অ্যাজ অ্যান অ্যাওয়ার্ড প্রেজেন্টার হিসাবে ওখানে উপস্থিত ছিলাম, এবং ওখানে সেটা হচ্ছে যেটা স্টেটমেন্ট থেকে হয়, ভিনটেজ কার র্যালি। হ্যাঁ, এবং ভীষণ ভালো লাগলো যে প্রোগ্রামটাতে অনেকে এসছিলেন, মানে ওখানে রাজ পরিবারও এসছে, অনেক ভালো ভালো রয়্যাল ফ্যামিলি থেকে সবাই এসছিলেন, অনেক মানুষ এসছিলেন, এবং সেখানে বিভিন্ন গাড়ি, মানে সব থেকে ভালো লাগে যে 130 বছরের পুরনো গাড়ি, ভিনটেজ কার, তো ভীষণ পুরনো, সেগুলো সিনেমায় যেরকম সব পুরনো দিনের গাড়ি দেখেছি, সিনেমায় যেমন এরকম রোড রয়েস থেকে শুরু করে মানে অনেক ধরনের গাড়ি ছিল, মানে একদম পুরোনো আমলের ল্যান্ড রোভার, তারপরে ছিল রেঞ্জ রোভার, BMW এসব, এবং ভীষণ সেগুলো ভিনটেজ, কিন্তু মানে তারা ভীষণ সুন্দর, মানে দে মেনটেন্ড ভেরি ওয়েল। তো এত সুন্দর মেনটেন যে, এবং সেগুলো এত বছর পুরনো গাড়ি, তো সেগুলো যখন যাচ্ছে মানে বেশ দেখতে তো ভালো লাগে, কেননা যে কোনো পুরনো জিনিস, তার যে ঐতিহ্য, সেগুলো ভালো লাগে। তো ওরকম একটা জায়গা থেকে অ্যাজ এ অ্যাওয়ার্ড প্রেজেন্টার এবং ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য ওনারা ডেকেছিলেন, স্টেটসম্যান থেকে গেছিলাম। তো ভালো লেগেছে, মানে এসব প্রোগ্রাম তো ভালোই লাগে, আনন্দ করি, এটাই। আর তাছাড়া আমার তো লেখালেখি চলছেই, আমার একটা বুক রিলিজও হতে চলেছে, যেটা মার্চ মাসে হচ্ছে, 21 মার্চ আমি ভোপালে করছি। আমার এটা 5ম বই, 5th বুকস, এবং এটা এমন একটা বই আমি লিখেছি যেটা 1000 পেজেসের, 1000 পেজেসের বই, এবং এটা আমার 3 বছরের সাধনা, 3 বছরের সাধনা, এবং এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রের উপর, এবং আমাদের শরীরে যে 7টা চক্র থাকে, এই যে আমাদের ক্রাউন চক্র থাকে, আমাদের হার্ট চক্র থাকে, এই যে আমাদের 7টা চক্র, সেই 7টা চক্রকে আমরা কিভাবে পাওয়ারফুল করতে পারি, এবং এই 7টা চক্র আমাদের লাইফটাকে কিভাবে ব্যালেন্স করে, আমাদের শরীরটাকে, আমাদের বডিটাকে, আমাদের মাইন্ডটাকে কিভাবে হিল করছে, এবং আমরা যখন ডিপ্রেশনে থাকি, আমাদের যখন মাইন্ড ডাউন থাকে, তখন আমরা কি মন্ত্র পাঠ করলে আমরা মেন্টালিভাবে এনার্জেটিক হতে পারি। এবং একটা কথা রূপালী দিনের শেষে বলতে চাই যে আমার একটা টিমও রয়েছে, আমার ফ্রন্ট টিম রয়েছে, ব্যাক টিম রয়েছে, এবং সব সময় আমার একার পক্ষে সত্যি এত কিছু পসিবল হয় না, কারণ আমাকে প্র্যাকটিস করতে হয়, বহু জায়গায় যেতে হয়, প্রচণ্ড ট্র্যাভেল থাকে আমার, আজকে এখানে কালকে সেখানে, এবং আমার যারা ফ্রন্ট টিমের ছেলেমেয়েরা, ব্যাক টিমের, তারা কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে, এবং এই বইটা লেখার পিছনেও কিন্তু আমার ব্যাক টিমের 2টি মেয়ে, যারা কন্টিনিউয়াসলি আমাকে প্রচুর তারা সাপোর্ট করেছে, এবং মানে তাদের সঙ্গে তারা আমাকে নানা রকমভাবে বইটা লিখতে, তারা আমাকে অনেক রকমভাবে পিছন থেকে সাপোর্ট দিয়ে গেছে। যাই হোক, তো বইটা আশা করি যখন এটা রিলিজ হবে, ইনাগুরেশন হবে, তারপর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমার বলবো, আমি অবশ্যই খুব শুভ একটা মানুষের হাতে আমার বইটা গেছে, তিনি হচ্ছেন শ্রী শ্রী রবিশঙ্কর, এবং তার সঙ্গে ভেরি রিসেন্টলি আমি বম্বে মিট করতে গেছিলাম, ওনার অফিস থেকে পার্সোনালি আমার কাছে লেটার এসেছিল, ওনার সঙ্গে বসে বেশ কিছুক্ষণ কথা হয়েছে, ওনাকে আমি বইটা দিই, উনি আমাকে ব্লেস করেন এবং উনি আশীর্বাদই দেন।
আর ওনাকে আমি আমার প্রথম লেখা বইটা মানে যেটা 5th বই যেটা আমি রিলিজ করব সেটা ফার্স্ট ওনাকে আমি দিয়েছি। তো ওনার ভীষণ ভালো লাগলো। তো উনি বললেন যে আমি বইটা পুরো পড়বো সময় করে, কারণ উনি ভীষণ ব্যস্ত। আর আমি বললাম যে আমি কিন্তু অপেক্ষায় থাকবো, কেমন লাগলো আপনি আমাকে জানাবেন। তারপর এটা আমার রিলিজ করছে 21 মার্চ ভোপালে, ওখানে আমি এটা রিলিজ করতে চলেছি। তো ওটা ইনাগুরেশন হয়ে যাওয়ার পর তারপরে বিভিন্ন মানুষের কাছে বইটা যাবে আর কি। যাই হোক, যেটা আজকে আমাদের মূল পর্ব, যেটা নিয়ে আলোচনার মূল পর্ব, সেটা হচ্ছে যে এই যে সম্পর্ক টিকছে না এবং অনেক হিডেন অ্যাফেয়ার্স থাকছে, বিশ্বাসঘাতকতা এবং মানুষ ডিচ করছে, তার স্পাউসকে ডিচ করছে, তার পার্টনারকে ডিচ করছে। এখন সব কিছুর পিছনেই একটা তো রিজন থাকে এবং গ্রহগত একটা রিজন থাকে। আমার মনে হয় যে একটা মানুষ তার নিজস্ব ইচ্ছাকে দমন করতে পারে যদি তার প্রচণ্ড মানসিক জোর থাকে। সেই মানসিক জোরটাকে তাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো থাকবেই, কিন্তু সেটাকে কন্ট্রোল করা একটা মানুষের উপরেই কিন্তু ডিপেন্ড করছে, তার উপরেই থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আছে যে প্রচণ্ড চেষ্টা করেও কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কেন পারছে না? কারণ সামাজিক বদনাম হচ্ছে, পরিবারে বদনাম হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, পিস অফ মাইন্ড নষ্ট হচ্ছে, কর্মের উপর এফেক্ট পড়ছে, কর্ম খারাপ হচ্ছে বলে সেটা ফিনান্সিয়ালিও একটা তার টার্ময়েল হচ্ছে। তো প্রত্যেক কিছুর পিছনে একটা তো রিজন থাকে এবং এখানে একটা অ্যাস্ট্রোলজিক্যাল গুরুত্ব ডেফিনেটলি আছে। এরপর দেখো একটা জিনিস বলি রূপালী, বহুদিন ধরে একটা বিষয় নিয়ে অনেকেই রিকোয়েস্ট আসে। তো এরকম কিছু রিকোয়েস্ট, আসলে যারা রিকোয়েস্ট আমাদের করে আমরা সেই বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে ব্যভিচার যোগ। এটা একটা যোগ আছে, এটা কিন্তু একটা যোগ আছে এবং ব্যভিচার যোগ মানে এরা না একটু উদ্ধত হয়। যে কোনো ব্যভিচারিতা করার জন্য বা যে কোনো সমাজের বিরুদ্ধে গিয়ে অন্যায় করার জন্য, যে কোনো কাজই তুমি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে, তুমি তোমার স্পাউসের বিরুদ্ধে গিয়ে, তুমি তোমার স্বভাবের বিরুদ্ধে গিয়ে করছো, তার মানে তোমার মধ্যে একটা মেন্টালিভাবে প্রচণ্ড একটা অ্যাগ্রেসিভনেস আছে। আমরা যখনই কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে করি তার জন্য মেন দরকার সাহসিকতা, এবং সেই সাহসিকতাটা তোমাকে দিচ্ছে তার মানে কোনো গ্রহ, এবং এই সাহসিকতা দেওয়ার যে মেন প্ল্যানেট, ফায়ারি প্ল্যানেট, সেটা হচ্ছে মঙ্গল। আচ্ছা, মঙ্গল তো ডিসিপ্লিন দেয়, ডিসিপ্লিনও দেয় আবার ডিসিপ্লিনও করে দেয়, আবার ব্যভিচারিতাও দেয়।